বাংলা চলচ্চিত্রে যখন শাবনূর মৌসুমী, পপি পূর্ণিমারা দাপটের সাথে কাজ করছিলেন তখন চলচ্চিত্রে পদার্পণ করেন সুন্দরী এক তরুণী। দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে নিজেকে পরিচিত করেছেন ঢালিউড কুইন হিসেবে। দ্য ওয়ান অ্যান্ড অনলি অপু বিশ্বাস। দর্শক, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমামি 7 অলস ইন 1 প্রেজেন্স তারা স্টার সিজন 2। সাথে আছেন ফারজানা বিথি এবং আজকে আমার গেস্ট হয়ে এসেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস। থ্যাংক ইউ। আমার দি কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর ওই যে একটা কমন কথা, তুমি আসলে ভালো লাগে অনেক, কারণ ভালোবাসার মানুষ আশেপাশে থাকলে অনেক বেশি ভালো লাগে। আর তুমি যে আদরটা করো আমাদেরকে, আমরা যারা ছোট তাদেরকে এত স্পেশালি ট্রিট করো, সো ভালো না থাকার কোনো কারণ নাই। এত কিছু বলার একটাই কারণ, ঈদের সময় চলছে, সালামিটা দিয়েছো। কোর্স এটা বলতে হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, গত ঈদে কিন্তু বলছো কিন্তু দাও নাই না, ওখানে আমার সাথে আরেকটা কোঅ্যাক্ট্রেস ছিল, সে দিতে চেয়েছিল, সো এই জন্য মনে করো কনফ্লিক্ট তৈরি হয়েছে, তো সে দিবে না আমি দিব। ওকে, আজকে তো কোনো কনফ্লিক্ট আজকে দিয়েছে, তবে আজকে অনেক ধামাকাও থাকতে পারে, সো কোথা থেকে নেওয়া যায় এটা বোঝার বিষয়। একদম একদম। কোরবানি ঈদ চলছে, কোরবানি ঈদে একটা কোয়েশ্চেন খুব কমন সবাইকে, গরু নাকি খাসি? খাসি। খাসি, ওকে। সবার একটা কমন কোয়েশ্চেন তোমার জন্য থাকে যে তুমি যেহেতু তোমার ধর্ম হিন্দু ধর্ম এবং তোমার জয় মুসলিম ধর্মাবলম্বী, কিন্তু তুমি প্রত্যেক বছর আসলে আমরা দেখেছি যে কোরবানির সময় কোরবানিটা দেয়া, রোজার সময় রোজার ঈদে ইফতারিটা করা বা করানো, সবকিছু মিলে ঈদ উদযাপন করা, আবার পুজোর সময় দেখা যায় যে তুমি করছো, পুজো উদযাপন করছো। এটা কি স্পেশালি জয়ের জন্য আলাদা করে নাকি? দেখো, ফার্স্টে বলি আমি একজন শিল্পী। শিল্পী আসলে কোনো রং হয় না, কোনো ধর্ম বর্ণ হয় না। তারপরেও যেহেতু আমরা বাঙালি কৃষ্টি কালচারকে ঘিরেই আমাদের মানুষের কাছে প্রেজেন্ট করা, তার ব্যতিক্রম আমি নই। তোমার এই কথার পরিপ্রেক্ষিতেই বলি, মাঝে একটু ইউটিউবে বা খুব এখন ভাইরাল হয়েছে একটা কথা, শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং তোমরা খুব ভালো করে জানো আমার ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান, এবং আমি একমাত্র আর্টিস্টের জন্য অনেক বেশি, এটা সকলেই জানে। তো শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল, সে কিন্তু একটা অ্যান্সার করেছিল যে তার ওয়াইফ হিন্দু এবং সে মুসলিম, তার সন্তান বিশেষ করে সোহানা তার মেয়ে নাকি জিজ্ঞেস করেছে, পাপা আমি কি? স্কুলে কাগজপত্র, হ্যাঁ, স্কুলে গিয়ে যখন কাগজ সবকিছু রেডি করা হয় তখন নাকি বলা হয়েছিল যে সে কোথায়, তখন সে বলেছিল আমি হিন্দুস্তানি। তো যেহেতু আমাদের দেশগুলোতে আসলে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো অনেক বেশি চলে আসে, নেগেটিভলি চলে আসে, তো সেই জায়গা থেকে আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম, এবং সে নামাজ পড়ে, এবং আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সূরা পড়ে ফু দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর যেহেতু আমি আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, এবং আমি হিন্দু ধর্মটা আরও খুব জোরালোভাবে একটু করি, কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায়। এটা আমি জানি না সবাই মানবে কি না, বাট আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে পালন করতেই হয়। আর দর্শক ভক্তরা যারা আছে, যারা নেগেটিভলি প্রেজেন্ট করে, আসলে তারা অতটা খেয়াল করেন না বা অতটা ডেপথে যান না, সো তাদেরকে বোঝানোর আমার ইচ্ছে বা কোনো ক্ষমতা আমার নেই। আর যে দর্শকরা আমাকে সাপোর্ট করে তারা নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে একটা হিউম্যানিটির জায়গা থেকে আমাকে সাপোর্ট করে। তো অল ওভার মিলে আই থিঙ্ক আমার অ্যান্সারটা পেয়ে গেছো। হ্যাঁ, একদম তাই। কিন্তু থাকে না দি, ওই যে সবার দর্শকের তো নায়িকাদের নিয়ে, নায়কদের নিয়ে, স্পেশালি যারা আসলে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব খোলাসাভাবে দর্শকের সাথে সবসময় শেয়ার করে, স্পেশালি তোমার জায়গাটা যে যদি বলি, তো সেই জায়গা থেকে তুমি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলে যে তুমি ধর্মান্তরিত হয়েছো বিবাহের পরে, এবং তোমার নাম অপু ইসলাম খান, সামথিং লাইক দ্যাট আমরা শুনতে পেয়েছি। এটা আসলে কতটুকু সত্য? অবশ্যই সত্য, কারণ আমার নাম তো অপু ইসলাম খান, বিয়ে হয়েছে, কিন্তু আমি না মনে প্রাণে কোথাও জানি আমি ব্যাপারটা হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা মানুষের হিউম্যান ব্যাপার থাকে না, সেই হিউম্যানের ব্যাপার থেকে। আর আমি বলেছি অফকোর্স, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো সব কিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়, বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান। তো
তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক, কারণ হয়তো বা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সারগুলো পৌঁছে যেত বা সেটা জানতে পারতো বা কিছু একটা, বা দূরত্ব খুব বেশি সৃষ্টি হয়ে গিয়েছিল দ্যাট টাইম, নট রাইট নাও, দ্যাট টাইমের কথা বলছি। তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে, এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে, এই মুহূর্তে সিরিয়াসলি আমি 2000 তুমি এখনো খুব একটা বুঝে এরকম না, একটু আগে যা হলো। হ্যাঁ সিরিয়াসলি মানে আমি না এত এত প্রমাণাদি নিয়ে শক্তিস্থান নিয়ে থাকি না, আমি খুব ইমোশনাল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল তার কাছে ইম্পর্টেন্স যে আমার মেসেজগুলো পাঠানো, এটাই ছিল। কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায়, অনেক কিছু থেকে যায়, পরিবর্তন হয়, আবার অনেক সময় দূরত্ব কাছে টানে। তো ওই সবকিছু মিলে আর কি। বাট হ্যাঁ, it's good now, that is what we want to know actually, এবং that makes us happy if our queen and king are together, that's all. কি বলো না, of course you guys are not together. অ্যাকচুয়ালি দেখো এটা ব্যক্তিগত ব্যাপার, মেন্টালি তো সাপোর্ট আছে দুজনের না। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমি আমার ব্যক্তি জীবনটার সামনেই আনতে চাই না, যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আমি বুঝে উঠতে পারিনি যে অনেক কিছু থেকে যাবে বা কি করা উচিত ছিল, এবং সেই তাদের ফ্যামিলির প্রতি আমি খুব বাজে কিছু কিছু মন্তব্য করেছি, তার জন্য আমি অসংখ্যবার সরি চেয়েছি এবং তাদের সামনাসামনি আমি বলেছি। এটা আসলে আবেগ থেকে করা ছিল না, একদমই টোটালি। ইটস লাইক ম্যাচুরিটি, আমাদের 7 ইয়ার্স পর না আমাদের নিজেদের ম্যাচুরিটি চেঞ্জ হয়। সো আমার মনে হয় যে মানে এটা হিউম্যান নেচার। সো আমরা তো প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শিখি, কিন্তু আবেগের জায়গাটা না আমরা সবাই বেগ হারিয়ে ফেলি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে ফরগিভনেস আছে, এক্সপেকটেশন ছিল না। কারণ কি দেখো তুমি যখন একটা মাটিতে প্রচুর পানি দিবে তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাআল্লাহ গাছটা লাগালে ফল হবে, কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো, বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছো তুমি বা এত পরিশ্রম করেছো, এটা দ্যাটস ফরগেটেড। বাট একটা কথা বলতে চাই, ঈদের দিন আনন্দের দিন, আর তাদের প্রতি আমার এখন অনেক 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 সম্মান শ্রদ্ধা, এবং আমাকে কি পরিমাণ স্নেহ করে যে আমি সামটাইম আমার বাবা মা যে কাছে নেই এটাও ভুলে যাই। কারণ বাবা মাদের একটা নেচার্স আছে কিন্তু যে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো এই বিষয়গুলো এখনো চলমান। তো সেই জায়গা থেকে আমি বোধহয় ফোন এসেছিল না, জিজ্ঞেস করছিল মা কোথায় আছে, মানে আমার ভীষণ শুনতে খুব সুইট লাগছিল তুমি যখন বলছিলে জি বাবা আমি শুটিং এ আছি, শেষ করে আসছি। তো দায়িত্বের জায়গা থেকে সবাই সবার দায়িত্ব যদি পালন করে, আমি বিশ্বাস করো প্রোগ্রাম বা এইসব সোশ্যাল মিডিয়াতে আর পরিবারকে নিয়ে কথা বলতে চাই না। ইটস ওকে ফাইন, উই আর নট টকিং অ্যাবাউট দিস। বলতে চাই না কারণ পরিবারের ব্যাপারটা পজিটিভলি সামনে আনতে গিয়ে না কোথায় জানি একটা মানে খেয়ে হারিয়ে যাচ্ছে, এবং বেলা শেষে দেখো আমাদের সন্তান আছে। চলো আমরা আজকে পজিটিভ খেলবো। সেটা হলো যে যারা দায়িত্বের জায়গায় আছেন, শ্বশুর শাশুড়ি স্বামী, প্রত্যেকটা নাম আছে, কিন্তু সবার না ভালোবাসার একটা জায়গা আছে, দায়িত্ব। এই দায়িত্বটা সবাই পালন করলে সবকিছু সুন্দর থাকে। তোমার কোনো কিছুর জন্য ধরো যে তুমি আমাকে এই যে ভালোবাসো, তোমার যে একটা দায়িত্ববোধ থেকে বাসো যে ও আমার ছোট বোনের মতো, তো আমি ওকে ভালোবাসি, এটা তোমার দায়িত্ব হয়ে গেছে। সো এখানে তো ধরো যে আপন ছোট বোন হওয়া লাগবে না, সম্পর্কটা তো এরকম না, নামহীন সম্পর্ক থাকে না মানুষের, সেটা দায়িত্বের সম্পর্ক। সো তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা, তোমার সন্তানের বাবা তোমাকে কিছু গিফট করে থাকে ঈদে, সেটা তুমি বলতে পারো ও আচ্ছা সেটা দায়িত্ব থেকেই করেছে, কি গিফট করলো সেটা তুমি বলো। কি অবস্থা, আমি এতগুলো পথ হাঁটছো তুমি, আমি ভাবছি এই বোধহয় ঠিকঠাক আছে, হঠাৎ করে লাইন যুদ্ধ। কি গিফট দিল খান সাহেব? না দেখো আমারও বলছি মানে এই বলবে না এই বিষয়গুলো একদমই বলবো না, তবে হ্যাঁ সন্তানের জায়গাটা একদমই ভিন্ন, একদমই ভিন্ন। আচ্ছা তুমি যে থাইল্যান্ডে গিয়ে এই যে ধরো যে খান সাহেব তোমাকে 15,000 ভাত দিয়েছিল, এরপর তুমি রাগ করেছিলে, সেই নেচারটা তোমার এখনো আছে? হ্যাঁ আছে। আমি আসলে বুঝি না জানো, আমি না অনেক সময় টাকা বুঝি না, মানে আমাকে 15,000 দিয়েছে আমার খুব প্রেস্টিজে লাগছে যে 15,000 টাকা কেন দিবে, যেখানে বাংলাদেশে লাখ লাখ টাকা। এখন তো মানে লাখ থেকে কোটিতে ছাড়িয়ে যাওয়ার কথা। ওরে বাবা, কোটিতে গেলে তো কি বলো, না ওরকম কিছু না, বাট লাখই আছে। বাট আমি ওই কথাটা আসলে মনে পড়লে নিজে নিজে হাসাহাসি করি যে মানে সে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে এরকম হয়েছিল, আমাকে $500 দিছে সিং ডলার, আমার খুশি না। তাও কি ব্যাক টু 2011 এ ব্যাক টু 2011 দিকে খান সাহেব $500 দিয়েছে, সে রাগ করেছিল। আর সবচেয়ে বড় কথা তোমার $137 দিয়ে আমি একটা চেন নিয়েছিলাম,
যেটা মানে সে আমাকে এনে দিয়েছিল কোনো একটা কারণে, আমার এক ফ্যামিলি কোনো মেম্বারকে দিতে হবে। তখন তুমি বলছো 137 টাকা, এটাই বলছো? কিভাবে বলছো বলো? আমি বললাম যে এটা দাম কত নিয়েছে, বলতেছে যে 137। আমি এত কম দামের চেন আমি দিব? আমার কোনো একটা ফ্যামিলি রিলেটিভস তো বিয়ে ছিল বা কিছু একটা, আর দ্যাট টাইম আমার সিঙ্গাপুরে শুটিংও ছিল। ওই সিনেমার আর্টিস্ট নিপুণ আপু ছিল, নিপুণ আপু, আমি, শাকিব, মানে প্রেমিক পুরুষ সিনেমার। বললাম 137 টাকাতে কি কিনছো? না 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 তুমি এটা ফেরত দাও। আসলে গোল্ড মানে এটা বলছো না তুমি? I know her so well. পরে আমি না সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় যে হেটার্সরা যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারাও না মনে মনে বোঝে যে অপু অনেক সরল সোজা। একদম। কিন্তু মানে হয় না যে একটা জায়গা থেকে তো ভালো মন্দ দাঁড়িয়েই যায়। আমি যেমন শাহরুখ খানকে অনেক পছন্দ করি, এখন অনেক সুপারস্টার আছে হয়তো বা তাদের পছন্দ হয় না, হ্যাঁ, কিন্তু আমি আসলে সরল সোজা, আমি পেটেও কথা রাখি না এবং আমার মুখে আর মনে আলাদা কথা না, যেটা মনে আসে আমি বলে দিই, এবং যেটাতে মনে করো আমি ভালো হলো নাকি নেগেটিভ না পজিটিভ বুঝি না। তারা স্টার সিজন 2 চলছে, সো দেখা যায় যে যারা তোমার ফেলো কলিগস এসছে সিজন 1 এ যারা এসেছিল, সিজন 2 তে এখন অবধি যারা এসছে আমার সাথে বসছে, এভরিওয়ান সেড ওয়ান থিং অ্যাবাউট ইউ আর ঢালিউড কুইন, ঠিক আছে, কিন্তু স্পেশালি নুসরাত ফারিয়া বলেছে অপুদের হলো যখন মুড ভালো থাকে তখন সে মানে অপুদের মুডের উপর আসলে ডিপেন্ড করে তার কাছে কে কেমন। হ্যাঁ, এটা কতটুকু সত্য? ফারিয়া বলেছে? ও খুব মানে সুইট। ফারিয়া বলছে যে অপুদের যদি মুড ভালো থাকে তাহলে আমি ফারিয়া অপুদের জন্য অপুদের কাছে বেস্ট, আর যদি মুড খারাপ থাকবে অপুদের ট্রল করে গালিগালাজ করে শেষ করে দেয়। হ্যাঁ, না 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 না, ও খুব সুইট এবং ওকে আমি এক বাক্যে কি বলবো জানো, ছোটবেলায় আমরা যেমন আচার খেতাম না, টক মিষ্টি ঝাল, ও একদম টক মিষ্টি টাইপের। মানে সেকেন্ডে খুব বোল্ড হয়ে গেল, সেকেন্ডে আবার হাসতে হাসতে, মানে আমরা একসাথে একদিন মেকআপ নিয়েছি, ওর কথায় আমার মেকআপে আগায়নি, পরে বলছে এই ওর অন্য রুমে যেতে হলো, ওর মেকআপ আগাচ্ছে না, আমাকেও বের হতে হবে একটা প্রোগ্রামে। মানে ও এত সুইট, মানে এটা কিন্তু বোঝা যায় না। ওকে যারা তোমার স্ক্রিনে দেখে, স্ক্রিনের আর ফারিয়া হচ্ছে গিয়ে এমনি সবসময় বসে থাকার ফারিয়া একদমই আলাদা। আচ্ছা, তুই রিসেন্ট একটা বলবো যে ভিডিও, কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছে খান সাহেবের যেই বিজনেস ব্র্যান্ড রয়েছে সেখানে তিনি র্যাম্পে হেঁটেছেন নায়িকাদের নিয়ে, এবং দেখা গিয়েছে কিছু কিছু জায়গায় উনি খুব আনকমফোর্টেবল ছিলেন, কিছু কিছু জায়গায় উনি অনেক হাস্যোজ্জ্বল ছিলেন, কিন্তু মনে হচ্ছিল হি ইজ নট কমফোর্টেবল। সো এই যে ব্যাপারটা খান সাহেবের সাথে যারা আসলে হেঁটেছেন, স্পেশালি যদি বলি যে যেই নায়িকারা, তোমার মন্তব্য কি আসলে? তুমি কেন ছিলে না? দর্শকের প্রশ্ন। যে প্রথমে তো হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম যে সময়টা শোটা হয়েছে, একটা সত্য প্ল্যানিং থাকে, হুট করে এসে তো আর উড়ে এসে জুড়ে বসা যায় না, আমি দেশের বাইরে ছিলাম, নাম্বার 1। নাম্বার 2, যে নায়িকাগুলো ওর সাথে হেঁটেছে তারা প্রত্যেকটাই তার সাথে সফল অভিনেত্রী। শাকিব খানের সাথে যে নায়িকাগুলোকে দেখেছো তারা কিন্তু সবাই শাকিব খানের সাথে সফল অভিনেত্রী, তারা স্ক্রিন শেয়ার করেছে, তারা সকলে আগে থেকে জানা পরিচিত সবাই। আর সেকেন্ড হচ্ছে যে দেখো, এক একটা মানুষের এক্সপ্লেন করা বা তাদের অঙ্গভঙ্গিটা বা তাদের সৌন্দর্যটা এক একভাবে পরিচিত হয়, না হলে তো একটা নায়িকাই সবার মতো দেখতে হতো, এক এক নায়িকার এক একটা সৌন্দর্য। আমি যতটুকু দেখেছি মিমকে, সাবিলা নূরকে, পরিমণি, তারপর পূজা, এবং হচ্ছে গিয়ে ইয়েকেও দেখেছি তোমার তানজিল তিশাকেও দেখেছি, পাশে আমি ইমনকেও দেখেছি। তো ওরা কিন্তু উই আর ভেরি গুড কলিগ, কাজ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এক একজনের এক এক ধরনের হচ্ছে এক্সপ্রেশন। খান সাহেব কি তোমাকে একটু মিস করছিল নাকি স্টেজে? না, এটা অদ্ভুত কথাবার্তা, দেখো কাজের জায়গাটা আলাদা, মানে আমাদের শোনো, খান সাহেবের সবথেকে বলবো যে কাস্টিং এর দিক থেকে বলো, তারপরে হলো হিটের দিক থেকে বলো, তোমার সাথে সবকিছু, তোমাকে এজ আ কলিগ মিস করতে পারে না দি? না, 100%, কিন্তু আই এম নট গেটিং পার্সোনাল, আমি বলছি পজিটিভ খেলবো। না, অ্যাকচুয়ালি দেখো মানে 72 মুভিজ হয়েছে শাকিব খানের সাথে, ইটস নট ফর জোকিং। তো ওই জায়গা থেকে অবশ্যই একটা আন্তরিকতা আছে, এবং যে কোনো কাজের মধ্যে দিয়ে হয়তো বা সে কোনো না কোনো শর্ট, কোনো না কোনো ডায়লগস দেখবা যে আমার সাথে ম্যাচ করেই যায়। তো সেই জায়গা থেকে তোমার সাথে যে সিঙ্কের যে ব্যাপারটা, এটা আসলে কোনো হিরোইনের সাথে আজ পর্যন্ত শাকিব খানের বাংলা মুভির দর্শক পায়নি। তো সেই জায়গা থেকে তো শাকিব খানের পাশে শাকিব খান হিমসেলফ, ইফ নট মিস ইউ, of course your audience misses you a lot, যে এখানে যদি অডিয়েন্স থাকলো অলওয়েজ, এবং আমি অডিয়েন্সের কাছে রিয়েলি থ্যাংক ইউ জানাই যে অডিয়েন্স অলওয়েজ আমাকে যে পরিমাণ সাপোর্টটা করে, এবং যখনই কোনো ছবি বা কোনো কিছু আপলোড দেওয়া হয়
তুমি যদি কমেন্ট সেকশনসটা দেখো ওইখানে দেখবে যে 90% আমার জন্য পজিটিভ থাকে, আর যে 10% থাকে ওটা দেখো সার্ভারে দেখা যায় এক সার্ভার থেকে 4-5টা আইডি খুলে ওখানে দিচ্ছে। তো এগুলো এখন অনেক বেশি অত্যাধুনিক, সো এখানে লুকানোর কিছু নেই। তো এগুলো আমি হাসি বসে থেকে। বেসিক্যালি যেটা হয়েছে যে বলে না যে 10-এর দোয়া লাগে, তো 10-এর দোয়া আমার প্রতি আছে, এটা আমি বিশ্বাস করি আর ট্রাস্ট করি। ওকে, তোমার এই বিশ্বাসের ট্রাস্টের জায়গা থেকেই আমি একটা গেমস খেলবো এখন, দেখি যে তোমার বিশ্বাসের ট্রাস্ট তোমাকে কতটুকু হেল্প করে। সেটা হলো যে স্ক্রিনে তোমাকে হলিউড, বলিউড, ঢালিউড যে কোনো জায়গার নায়ক নায়িকা কিংবা অভিনেত্রী অভিনেতার ছবি দেখাবো, কিংবা তোমার পছন্দের মানুষের ছবি দেখাবো। ওকে, ছবি না ঠিক শরীরের একটা অঙ্গ, সেটা দেখে তোমার গেস করতে হবে। উই প্লেড ইট বিফোর, ইউ নো দ্যাট, যে এটাকে। চলো, এন্ড অপু দি ইজ ভেরি গুড অ্যাট দিস গেম। চলো, প্রথম ছবি স্ক্রিনে যেটা আসছে, শুধু চোখ দেখা যাবে, বলতে হবে উনি কোন অভিনেতা। উনি অনেক পুরনো একজন অভিনেতা, গুণী অভিনেতা। জাফর ইকবাল সাহেব, হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি, উনি আমাদের সবার প্রিয়। হ্যাঁ, আমার সৌভাগ্য, ওনার সাথে আমার কাজ হয়েছে। এই কারণেই তোমাকে ছবিটা দেয়া, যে তুমি যদি দেখো তাহলে চিনতে হয়তো পারবে। তুমি নাক দেখে চিনতে পেরেছো, সো তোমাকে আমি 50 মার্কস দিচ্ছি। 100-এ 50 মার্কস দিচ্ছি। ওকে, সো হুমায়ুন ফরিদের সাথে কাজের কথা বলছিলি, শুনতে চাই কোন কাজটা। আমার সাথে কাজ হয়েছে যেমন প্রেম মানে না বাধা, এটা তোমার শুটিং হয়েছিল ইয়েতে, টাঙ্গাইলে জমিদার বাড়িতে। আমার একটা শর্ট ছিল যে আমাকে খুব ইমোশনালি কান্না করতে হবে, মানে হঠাৎ করে এক একটা ওয়ার্ড বলে ফেলে, আমি সেই হাসি আটকাতে পারি না। আর আগে তো ছোটবেলায় একটু বেশি সরল সোজা ছিলাম, ধরো হাসতে তো হাসছি, একটা কন্ট্রোলার সেলফ আছে না, যে না এখন হাসা যাবে না, সমস্ত আর্টিস্ট দাঁড়িয়ে আছে, শেষ করতে হবে। আর তখন তো তোমার ডিজিটাল ছিল না, ক্যানে শুট হতো, তো সকলেই ধরো তারা আছে, আমি হেসেই যাচ্ছি। তো এই বিষয়গুলো ওনার মধ্যে থাকতো। এবং ওনার এটার জন্য আমি বকা খেয়েছি জন্য পরের দিন তোমার টাঙ্গাইলে যারা গিয়েছে, রাস্তায় একটা ভালো মিষ্টির দোকান আছে, হ্যাঁ, যেটা খুবই ফেমাস, উনি আমার জন্য মিষ্টি এনেছিল। এবং মানে উনি আমাকে আদর করে বলেছিল যে আহারে কালকে আমার জন্য বকা খেয়েছে, থাক আমি আর আজকের পর থেকে তোমাকে হাসাবো না। বাট এই কথাটা যে বলেছে এটা আমার হাসি পায়। ওকে, চলো এবারে যে ছবিটা দেখাবো সেটাই একজনের ফিগার থাকবে, বডি। তোমাকে বলতে হবে না, আমাকে কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছ। কঠিন না, এই বডি যদি তুমি না চিনো তাহলে কি হলো? এই তো সাকিব, এটা দেখি ঠিকঠাক আছে কিনা। মানে এক নজরে কিন্তু বলেছে, ইভেন মানে তাও কি সামনের দিকে কিন্তু না, পেছনের দিকে। যে মানুষটাকে ধরো জীবনে বড় হতে শিখেছি তখন থেকেই চিনি, সো তাকে না চেনার কিছু নাই। এবার যাকে দেখাবো সে হলো তোমার ফেভারিট প্লেয়ার। ওকে, ক্রিকেট, ফুটবল? বলে দিই, সব বলে দিই। Oh my God, Brazil, Neymar. Oh my God, Brazil, Neymar. দেখি এটা নেইমার কিনা। Of course Neymar. Of course Neymar. আমার ভীষণ ভালো লাগে। মানে কি ওর খেলা ভালো লাগে না ওকে দেখতে ভালো লাগে? দেখতে ভালো লাগে প্রথমে, তারপর খেলা। খেলা বুঝো তুমি ফুটবল? হ্যাঁ বুঝি। নাইস, ওকে চলো এরপরে যার ছবিটা দেখাবো সে তোমার ভীষণ ভালোবাসার একজন মানুষ। আচ্ছা দেখি, চলো লেটস হ্যাভ আ লুক। এইটা তো আর বলা লাগে, গ্যাপের গেঞ্জি। এইটা আমি একটা সময় খুব গ্যাপ পরাতাম, সাম টাইম থেকে গ্যাপ যত ছিল সব ফেলে দিয়েছি। কেন দিয়েছি? আর গ্যাপ ভালো লাগে না, অন্য ব্র্যান্ড পরাই ওকে, আমার বাবা। মাশাআল্লাহ, গুড টু বাবা। ও মাই গড, ও মাই গড, এখন আর গ্যাপের কিচ্ছু পরে না। আচ্ছা এই যে তুমি মানে ভুরুটা কুচকে বললা গ্যাপের কিছু পরাও না,
এটা কি অন্য কেউ তার বাচ্চাকে পড়ায় দেখে কি ওই জায়গা না না থেকে? না কনফ্লিক্ট না, মানুষ হয় না ডে বাই ডে বাচ্চারা বড় হয়, তো তখন তোমার স্টাইল চেঞ্জ করতে হয়। হ্যাঁ দেখো ছোটবেলায় ঘুরিও না। না ঘোরানো না, ছোটবেলায় মা আমাদেরকে যেমন হাফ প্যান্ট পরাতো, তোমার মনে আছে? এখন কি আর হাফ প্যান্ট পরলে মানাবে? একটা ব্যাপার আছে না, তাই চেঞ্জ করে দিয়েছে। ওকে, জয়কে নিয়ে এবার ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলে? দাদা দাদি, তো এটা হচ্ছে ফ্রেন্ড, আর ওর কাজিন ব্রাদার যারা আছে তারা সকলে মিলে, এটা তো হচ্ছে ফার্স্ট। আর এরপরে যেটা হয়েছে যে আমি ওকে নিয়ে কিছুটা সময় আসলে ঘুরেছি। ও একটু না, রেস্টুরেন্টে তো অনেক প্রেশার থাকে, বাট আমি একটু যে আমাদের বসুন্ধরার আশপাশে দেখবে অনেক বড় বড় মাঠ থাকে, ও একটু তোমার ফুটবল খেলতে ভেরি রিসেন্ট খুব কমফোর্টেবল ফিল করে, সো আমি ওর কমফোর্টেবলটা দেওয়ার চেষ্টা করি। ওকে ঠিক আছে, লাস্ট ক্লু, একটা সিনেমার অংশ দেখাবো, বলতে হবে এটা কোন সিনেমার অংশ। আমার পুরস্কার কি দিবা? হ্যাঁ, তো কষ্ট কষ্ট করে প্রস্তুত তো। বলো এটা কোন সিনেমা? শার্মার দ্য কিং হিয়ার। ও মাই গুডনেস, মানে জাস্ট এক নজর এক সেকেন্ড দেখলো। হ্যাঁ, এটা পিকাসো একটা রেস্টুরেন্টে করছিলাম আমরা। এটার পরেই শাকিব খান আসলে সে তো আন্ডারওয়ার্ল্ডের ডন থাকে, বেসিক্যালি সে কিলার থাকে মানে সিনেমাতে এক্স্যাক্টলি। তো আর সেই জায়গা থেকে তোমার এখানে আরেকজন হিরো আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তো উনি আসলে পুলিশ অফিসার থাকেন। উনি সামহাও জানতে পারেন যে আমি এখানে বসে আছি, তো উনি আমাকে খুঁজতে আসেন। তো সে তো জানে যে সে পুলিশ অফিসার, তাকে ধরলে ইয়ে করবে। সে হঠাৎ করে আমাকে বোঝানোর চেষ্টা করে যে সে আমাকে ভালোবাসে, না পাওয়ার কারণে সে মানে ইয়ে করে ফেলল, জীবন দিয়ে দিল। হ্যাঁ, বাট উনি এত বড় একজন ডন যে উনি ঠিক পড়েছে কিন্তু কোথাও একটা ঝুলে ছিল, মারা যায় নাই। এটা সিনেমার গল্প। এই সিনেমার পরে যে গল্পগুলো তৈরি হলো, মানে এই সিনেমাটাই তো লাস্ট সিনেমা ছিল তোমার সাথে শাকিব খানের, না? ইনফ্যাক্ট আমাদের একটা গান দেখো যে ছুঁয়ে ছুঁয়ে হৃদয়, একটা আমি তোমার হতে চাই, এটা কোনো মিথ্যে গল্প নয়। এই গানটা খুব তাদের পছন্দ করে সবাই। তোমার হতে চাই, এটা কোনো গল্প নয়। বাহ, কোর্স আমাদের গান গাও। এবং এই সিনেমা শুটিংটা হয়েছিল আমাদের ব্যাংককে বেশ দূরে। না, নরমালি আমাদের পাতায়াতে হয়, এটা পাতায়াতে ছিল না, ফুকেটে ছিল গানটা। তো নরমালি আমি বাংলাদেশ থেকে ড্রেস বানিয়ে নিয়ে গেছি। তুমি বিশ্বাস করো, সকাল হয়েছে আমার আর চেন লাগে না, আর বডি ফিটিং ড্রেস বানাতে হয়, সাইডে তো জায়গা টায়গা ছিল, কোনো রকম ওটা কেচি দিয়ে খুঁড়ে খুঁড়ে খুলে আবার সুই দিয়ে সেলাই করে ওটা পরেছি। পরের দিন আবার ড্রেস পরি, দেখি আরও টাইট হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমার জয় কনসেপ্ট করা ছিল ওই টাইমে এক্স্যাক্টলি। আর আমি তো একটু হেলদি প্যাটার্নের, মানে আমার ফ্যামিলি হেলদি প্যাটার্ন, একদমই চাবি বলতে পারো। নট এ তোমার হচ্ছে একটু বলো না, বলো বেশিটাই। অনেক ধরো অনেকে আছে যে তো ভালো না, অনেকে আছে ধরো বেবি বাম নিয়ে কাজ করছে, অতটা তুমি ফিল করতে পারবে না ফেসের দিকে তাকালে, কিন্তু আমারটা তখন থেকেই বোঝা স্টার্ট করা হয়েছিল, মানে কি যে একটা আমি বুঝতেই পারিনি, পরে বাংলাদেশে এসে বুঝতে পেরেছি ও আচ্ছা, এই জন্য ড্রেস প্রত্যেকদিন আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে খুলতে হচ্ছিল। বাট এই সিনেমাটা তো আসলে খুব কাছের, কারণ এই সিনেমার পরে যেহেতু আর একসঙ্গে আমরা স্ক্রিনে পাইনি শাকিব আর অপুকে, সো আমরা কি আর কখনো মানে এরকম কি লেটস সি। অ্যাকচুয়ালি আমি হতাশ হই না কোনো কাজে, মানে প্রফেশনাল জায়গা থেকে তো আমরা আশাটা করতে পারি না, প্রফেশনাল এন্ড পার্সোনাল দুই জায়গা থেকে আমি বলছি লেটস সি। এটার জন্য আসলে সময় দরকার এবং দেখা যাক কি হয়। অপুদি, সাংবাদিকদের সাথে আর্টিস্টদের একটা মেল বন্ধন, সেতু বন্ধন আছে, দুজন দুজনের পরিপূরক। সাংবাদিক যেমন আর্টিস্টের কাজ না থাকলে তাদের কাজটা কমে যায়, সেই অন দ্য আদার হ্যান্ড আর্টিস্টের কাজ যদি না থাকে সাংবাদিকরা আসলে কিছু লিখতে পারে না, প্রচার করতে পারে না। এক্স্যাক্টলি। সো আমাদের এই ঈদে তুমি খেয়াল করেছো আমি কিন্তু কোনো ব্রেক নেইনি, এটা ব্রেক ফ্রি অনুষ্ঠান। সো এই ঈদে তোমার সাথে একজন পরিচিত আমাদের বিনোদন সাংবাদিক, পরিচিত মুখ, তার কথা তার কাজ সবাইকে ভালোবাসায় এবং সে সবার কাজ দর্শকের কাছে খুব সুন্দর করে পৌঁছে দেয়, আমাদের নাজমুল আলম রানা, সে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে এবং সে তোমাকে কিছু কোয়েশ্চেন করবে, তার কিছু জানার আছে তোমার কাছে, সো তাকে ডেকে নে। এই অবস্থা, আমার ভালোবাসার নামে কি আমাকে চেপে ধরা হচ্ছে না তো? না না না। রানা ভাই, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি। রানা ভাই দি আছে আমাদের স্টুডিওতে, তবে দির কাছে যাওয়ার আগে আপনার অনেক কোয়েশ্চেন আছে, তার কাছে আমি জানি, তো আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? একটু আগে আমি পিসিআর বসে আমি পুরো অনুষ্ঠান দেখছিলাম, প্রশ্নোত্তর পর্ব। আপনি বলছিলেন যে 7 বছর পর পর চেঞ্জ হয়, আমার মনে হয় যে আপনার অনেক ভালো চেঞ্জ হয়েছে। তাই না?
সব তো আপনার কাছ থেকে শিখেছি রানা ভাই। এবার আপনি বলেন কোরবানিতে গরু নাকি খাসি, আপনি কোনটা? গরু মানে কোরবানি দিয়েছি। হ্যাঁ ওইটাই। আচ্ছা রানা ভাই, এই যে গরুর হাটে, পশুর হাটে যে ধরেন সাকিব ভাইয়ের নামে একটা গরু আছে, জায়েদ খানের নামে একটা গরু আছে, ধরেন অপুদির নামে একটা খাসি আছে, আপনি কোনটা বেছে নেবেন? যেহেতু গরু কোরবানি দিয়েছি, যে কোনো একটা গরু নিলেই হবে। যে কোনো একটা খান নিলেই হবে। আপনি যদি জায়েদ খানের নামে যে গরুটা আছে সেটা নেন, শিওর থাকেন সেটা ডিগবাজি দিবে কোরবানের সময়। এখন আপনি প্রশ্ন করেন। অপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? একদম ভালো। আচ্ছা, এখানে যেহেতু বললো প্রশ্ন করতে, মানে আমার একটা খুব মানে অনেক দিন ধরে আসলে জানার ইচ্ছা, সেটা হচ্ছে মানে আমার তোমার ধরো যে একদম মানে আমাদের ক্যারিয়ারটা খুব একসাথে হয়তো বড় হয়েছে। তুমি যখন সিনেমায় এসেছো, আমি তখন পত্রিকায় এসেছিলাম। ধরো যে অপু বিশ্বাসকে দেখে আসলে দর্শক বড় হয়েছে, একটা প্রজন্ম, বা আমরাও বড় হয়েছি, আমারও বয়স বেড়েছে। সেই অপু বিশ্বাস আজকের দিনে 2024 এসে নাই। মানে এটাকে অপু বিশ্বাস ফিল করে বা মিস করে, ফিল করলে কি মিস করে কিনা? অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাচ্ছ যে নায়িকা হয়ে আরও 50টা কাজ করার জন্য, দেখো এটার বিষয়টা হচ্ছে যে ঠিক শুরুর যে অপবিশ্বাসটা তুমি দেখেছিলে তখন শুধু অপবিশ্বাস এবং চিত্রনায়িকাই ছিলেন। আজকে পাশাপাশি কিন্তু প্রচুর দায়িত্ব আমার মাথায় পড়ে গেছে, সেটা হয়তো বা অনেকে ফিল করতে পারে না, শুধু একটা জায়গায় অ্যাটেনশন দিয়ে থাকে যে ওটাই করবে, এখানেই শেষ হয়ে যাবে। বেলা শেষে আমি মানুষ, আমার দায়িত্ব জায়গায় বেড়ে গেছে, আমার সন্তান, তার থেকে আরও দায়িত্ব বেড়ে গেছে, দেখো আমার বাবা মা নেই, অনেক কিছু চালাতে হয়, চলতে হয় নিজেকে ঠিকঠাক করে। তো সেই জায়গা থেকে শুধু ওই সময় অপবিশ্বাস চিত্রনায়িকা ছিলেন, আজকে মা, বিজনেস করছি এবং সিনেমাও করছি, কিন্তু সমস্ত সিনেমা না আসলে হাতে নেওয়া সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা বলো, টাইমিং বলো, এভরিথিং বলো। তবে হ্যাঁ, বাচ্চাটা যেহেতু ডে বাই ডে বড়ো হচ্ছে, ওর একটু সেটেলমেন্ট চলে আসলেই হয়তো বা আমি সেই মনোযোগীটা আবার হয়ে আসতে পারবো, যেহেতু দর্শকের জনপ্রিয়তা এখনও আমার প্রতি আছে। তবে মাঝে অপবিশ্বাসে যে চেঞ্জেসটা আসছে, আমার মনে হয় সেটা ভক্ত দর্শক থেকে শুরু করে হেটার্স থেকে শুরু করে যদি একটিবার ফিল করতে পারে অ্যাজ এ হিউম্যান বিং, তাহলে বুঝতে পারবে যে আসলে একটা মানুষের জন্য কতটা যুদ্ধের এবং কতটা পরিশ্রমের। রানা ভাই, আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, অপুদির সাথে। অপুদি বললো যে রেসপন্সিবিলিটির ব্যাপারটা, সে কিন্তু শুধুমাত্র পারিবারিক ক্ষেত্রে রেসপন্সিবিলিটি না, বিজনেস উইমেন, প্রোডাকশন হাউস, প্রযোজক, আপনার কাছে আরও নিশ্চয়ই খবর আছে। কোয়ালিটি কথা যদি বলি, যে অপু বিশ্বাস যে ধরনের ছবি করে আসছে, এখন যে ধরনের লাস্ট 1-2 বছরে যে ছবিগুলো করলো, এটাকে করার জন্যই করা, মানে ছবিগুলোর মানের কথা যদি বলি, নির্মাণের কথাগুলো বলি। হ্যাঁ হ্যাঁ, কিছুটা হতে পারে যে বুঝে উঠতে পারিনি, কারণ বিগত দিনে যে সিনেমাগুলো অপবিশ্বাস করেছিলেন সেই সিনেমার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন চিত্রনায়ক শাকিব খান। কারণ আমি প্রযোজকও চিনতাম না, ডিরেক্টর চিনতাম না, গল্প, প্রোডাকশন কিছুই চিনতাম না। ঠিক ওই না চেনার মধ্য দিয়েই আমি নিজেকে আড়াল করে ফেলেছিলাম। বাট হ্যাঁ, এই যে লাস্ট বেশ কিছুদিন আবার একটু গ্যাপ পাওয়া যাচ্ছে আমাদের সিনেমাটার কারণ একটাই, বিগত যে 1-2টা কাজই আমি করে ফেলেছি আফটার শাকিব খান, মানে শাকিব খানকে ছাড়া, সেই কাজগুলো থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেইখান থেকে সময় নেওয়া এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আবার স্ক্রিনে সকলের সামনে আসা। কারণ আমার আসলে সমস্ত কিছু মানে শুটিং থেকে এভরিথিং, ভালো মন্দ যে বিবেচনায় হতো না কেন, সেটা ওই ডিসাইড করতো। একটু আগে বলছিলা যে ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে কথা বলবা না, আমিও আসলে চাই না ব্যক্তিগত বিষয় নিয়ে আসুক, কিন্তু ছোট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো না কোনো সময় হঠাৎ চিত্রনায়িকা বুবলির সাথে তোমার হয়তো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা কাটাকাটি হয়, এবং সেটা গিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খুব বড় করে শিরোনাম হয়। এই যে তোমাদের দুজনের কথায় কোনোভাবে কি শাকিব খানকে ছোট করা হয়, কিংবা তোমাদের দুজনের দুটো বাচ্চা আছে, তাদের কি প্রেশার দেওয়া হয় কি না? যেহেতু তারা একটু একটু বড় হচ্ছে, তারা কিন্তু বুঝে খানিকটা। দেখো, একটা ব্যাপার হয়েছে কি, আমি ফেসবুকে এতটা কখনোই অ্যাক্টিভ ছিলাম না, বাট সময়ের সাথে নিজেকে মানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে নিজেকে যুক্ত করেছি। যদি আমি ফেসবুক সম্বন্ধে এই বাকযুদ্ধ বা ফেসবুক যুদ্ধটাই আমি করার চেষ্টা করতাম, তাহলে আমার হিউজ অপরচুনিটি ছিল এবং এটা তোমরা কাছে থেকে খুব ভালো করে জানো, কিন্তু কখনো আমি ফলো করিনি। ইনফ্যাক্ট আমার ব্যক্তি জীবনে যখন একটা টানপড়ন এসেছিলো তখন আমি কোনো বিষয় কিন্তু ফলো করিনি। টিভি মিডিয়াতে যখন তোমরা বিভিন্ন সময় চ্যানেলগুলোতে দেখেছো আমি গিয়েছি, আমি কিন্তু আমার মতো করে মানে দুঃখ, ইমোশনগুলোকে শেয়ার করেছি।
বাট ফেসবুকের মধ্য দিয়েও যে নিজের পরিচিতি পাওয়া যায় বা নিজের এস্টাবলিশমেন্ট পাওয়া যায়, এটা কিন্তু আমার স্বপ্নেও মাথায় ছিল না। তো সেই জায়গা থেকে আমি এত চালাকি করে কিছু করিনি, কিন্তু অপর প্রান্তের যখন তুমি দেখবে যে একটা ঢিল আসে, তখন তোমাকে একটা পাটকেলের নিজেকে তৈরি করতে হয়। দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, প্রোডিউসার তুমি, লাল শাড়ি বানিয়েছো, আবার হয়তো বানাবা, মানে অনেক ছবি করবা, নিজে অনেকগুলো ছবি করছো শাকিব খানের সাথে 72টা ছবি, এছাড়া অনেক নিজের তো আরও অন্য নায়কদের সাথে আছেই। উন্নয়ন বাংলাদেশের গত 63 বছর বা তারও বেশি সময় যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস, সেখানে অনেক ছবি নির্মাণ হয়েছে, প্রায় 3,500। তোমাকে যদি বলা হয় একটা ছবি রিমেক করতে, কোন ছবিটা করবা? অফকোর্স দেবদাস। ওটা তোমার নিজেদের পছন্দের ছবি না? হ্যাঁ, আর কোটি টাকার কাবিন। কেন জিজ্ঞেস করেন, রানা ভাই জিজ্ঞেস করেন কোটি টাকার কাবিন কেন রিমেক করবে এবং কার সাথে রিমেক? আচ্ছা, কোইটা, হ্যাঁ, এটা কিন্তু আসলে মজার বিষয়। কোইটা কাবিন নিজেরই অভিনয় করা ছবি না? হ্যাঁ, তাহলে সেটা আবার কি নিজের অভিনয়, দুটা ছবি নিজের অভিনয় করা ছবি, দুটাই রিমেক করা? এটার প্রথমটা হচ্ছে যে কোটি টাকার কাবিনটা আমার একটা কি বলে, একটা বাচ্চা ইমোশন নিয়ে কাজ করা, যেটা আমি সিনেমা করেছি বুঝে উঠতে পারিনি, বাট করে ফেলেছি। যেহেতু আমি নাচের শিল্পী ছিলাম এবং অভিনয়ও করতাম, আর সেই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে কাজ করা, কিন্তু একটা সিনেমা করছি সেই অভিজ্ঞতা থেকে আসলে কাজ করাটা হয়নি। তো মনে হচ্ছিল যে আসলে সিনেমা করার অভিজ্ঞতাটা যদি কখনো ফিরে পাই, তাহলে কোটি টাকা আমি অফকোর্স করবো, কারণ এখানে আমার অনেক ইমোশন আছে, অনেক কিছু আছে। আর দেবদাসের সাথে যেটা হচ্ছে যে দেবদাস এমন একটি সিনেমা, আমার এখানেই সৌভাগ্যবান যে আমি পার্বতী করেছি, আর আমার সবচেয়ে পছন্দের একজন মানুষকে আমি পেয়েছিলাম, যেটা চাষী নজরুল ইসলাম। তো এই জায়গায় সব কিছু মিলে মনে হয় যে এখানেও একটা অন্যরকম একটা দুর্বলতা, অন্যরকম একটা সাকসেস আমার আছে, তাই আর কি বলা। এই দেবদাসের কথা বলছিল, দেবদাসে তুমি পার্বতী ছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ডে যখন দেয়া হয় তখন প্রধান চরিত্রের জন্য চন্দ্রমুখী পেয়েছিল, কষ্ট কি লেগেছিল? আসলে মৌসুমী আপু আমার অনেক সিনিয়র একজন মানুষ এবং আমার সম্মানীয় একজন মানুষ, সো তাদেরকে নিয়ে আসলে আমি বললাম না যে ইমোশনালি বলে ফেলি, বাট আজকে এটুকু বলতে চাই যে যারা মনে করেছেন যোগ্য, যদিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মাধুরী দীক্ষিতের মতো এত বড় একজন সুপারস্টার আর্টিস্টকেও কিন্তু দ্বিতীয় রোল হিসেবে তাকে দেওয়া হয়েছিল, যেখানে ঐশ্বরিয়া পেয়েছিল ফার্স্ট রোল হিসেবে। তো আমরা যেটা জানি যে পৃথিবীতে যতবার দেবদাস বানানো হবে ততবারই কাউন্ট করা হবে, আর আমাদের দেবদাসটা ছিল 13 নম্বর। তো সেই জায়গা থেকে চন্দ্রমুখী যখন প্রথম নায়িকা চরিত্র হিসেবে পেয়েছে, তো এখানে আসলে আমার বলার ভাষা থাকে না। আমি এটুকু জানি যারা বিজ্ঞ মানুষরা ছিলেন তারা ভালো মনে করেছেন, দিয়েছেন। সো দি আমার একটা কোয়েশ্চেন হলো অ্যাড করতে চাই, তুমি যেহেতু রিমেক করবে ছবি, তুমি বললে যে তোমার পারফরমেন্স নিয়ে, সো রিমেক করতে গেলে কি নায়ক কি শাকিব খানই থাকবে না নায়কও চেঞ্জ থাকবে? হ্যাঁ, না, নায়ক শাকিব খানই থাকবে, চন্দ্রমুখী হয়তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই প্রশ্ন অনেকক্ষণ ধরে প্রশ্ন উত্তর হচ্ছিল, তুমি অনেক সুন্দর করে উত্তর দিচ্ছিলা, মানে বোঝা যাচ্ছে সময়ের সাথে তুমি অনেক ম্যাচিউর হয়েছো। মানে আগে যেরকম প্রশ্ন উত্তর হঠাৎ মানে একটু রেগে যেতা, এখন সেটা হও না, খুব স্মার্টলি উত্তর দাও। তোমাকে যখন যারা এই হট সিটে বসে, যা প্রশ্নকর্তা যারা, তারা যখন প্রশ্ন করে তুমি উত্তর দাও, এই দীর্ঘ তোমার 18 বছরের ক্যারিয়ারে এমন কোন প্রশ্নটা যেটা শুনে খুব, মানে উপবিশ্ব অল্পতে রেগে যায়, এটা সবাই জানে, খুব রেগেছিল, তারপর উত্তর দিছো বা দাও না, সেটা তোমার বিষয়। কোন প্রশ্নটা বিব্রত করে দি? মানে একটা উইয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে তো ডেফিনেটলি আমরা যাচ্ছি, বা দেখো বেলা শেষে নায়ক নায়িকার পরেও তো আমরা মানুষ, বা মানুষেরই ভালো মন্দ থাকে। পরিবারের কারো না কারো আছে, হয়তো তার নেই, কিন্তু যেটা ধরো বোঝাই যাচ্ছে যে এটা একটা পারিবারিক ইস্যুস, সেটা বারবার সামনে আনাটা আসলে মনে হচ্ছে তখন ফানি মনে হচ্ছে, তখন বিষয়টা আসলে খুবই বিব্রতকর লাগে আর বিরক্ত লাগে। ওকে রানা ভাই, সারা জীবন তো আমরা উপবিশ্বাসকে প্রশ্ন করে গেছি, স্পেশালি সাংবাদিকরা। আজকে সুযোগ আছে, নাজমুল আলম রানাকে উপবিশ্বাস কোয়েশ্চেন করবে। কি মজা! তুমি কথা আগে বলনি কেন? পারমিশন একটু পরে পেয়েছি। আচ্ছা, প্রথমে আমি রানার মানে প্রথম ইন্ট্রোডিউসটা বলি, সেটা হচ্ছে ও আমার পছন্দের একটা ছোট ভাই। যখন ফার্স্ট একসাথে কেরিয়ার শুরু হয়েছে, হ্যাংলা পাতলা ছিল, হঠাৎ করে এতটা ফ্যাট হয়ে গেছে এবং কি কারণে সেটা বুঝতে পারিনি। তবে আমার রানার কাছে একটাই প্রশ্ন, যে এখনো কেন আমার এই ভাইটা কুমার আছে,
কবে সে বিয়ে শাদী তোমার করবে। কুমারী কোথায় নাজমুল হ্যাঁ, আলম রানা? তো সেই জায়গা থেকে আমি আজকে স্ক্রিনে পেয়েছি। সবসময় তো আমাদের ব্যক্তি জীবনে টানাটানি করে, আপনারাও জানেন যে ও স্ক্রিনের একজন পর্দার রাজা। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে যে আমার এই কুমার ভাইটা কবে থেকে এই কুমার জীবন থেকে সরে যাবে, যেখানে কিনা আমি উপবিশ্বাস কোনো প্রোগ্রামে যাই না, বাট ওর প্রোগ্রামে ডেফিনেটলি যাব। তবে ও এক্সপ্লেন করুক কেন এখনো কুমার আছে। এইটা শোনার পরে রানা ভাই যে আপেল হয়ে গেল দুটো গাল, হ্যাঁ এইটা কি হবে বলেন রানা ভাই? বিয়েটা তো আসলে আল্লাহর কাছে, আল্লাহ যেদিন বলবে সেদিন বিয়েটা হয়ে যাবে। আপনার ইচ্ছে কবে? ধরেন আপনাকে ইচ্ছে করতে বললো আল্লাহ, বললো যে তুমি ইচ্ছে করে হয়ে যাবে এই বছর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি জানি তুমি আমার যতটা স্নেহের আদরের, অপর প্রান্তে আরো অনেক আর্টিস্টের, তবে ডেফিনেটলি আমার সাকিবেরও খুব বেশি কাছের। তো সেই জায়গা থেকে মানে ও পরিবারের একজন এরকম আর কি। এমনও কিছু আছে যে কিছু সংখ্যা আছে যে আমি খুব ব্যক্তিগত কথা আমি রানাকে ফোন করেই বলতেছি, রানা হজম করছে। আবার অপর প্রান্ত তারও খুব ব্যক্তিগত কথা, ও শুনে ও ওটা হজম করছে, মানে ওটা ইউজ টু। তো সেই জায়গা থেকে এইরকম ডায়লগ তো অপর প্রান্তের একজন মানুষও দিত একটা সময়, আমিও ছিলাম পাশে বসা, যে আপনি বিয়েটা কবে করছেন? আমিও বলতাম নাটক করে এই তো ভেরি সুন। এইটা কি প্রশ্নের উত্তর নাকি যে এই বছর শেষে করব নাকি? এটা অনেক ইন্টারভিউ কিন্তু ভাইরাল হচ্ছে, শাকিব খান আর অপু বিশ্বাস পাশাপাশি বলে বলছে যে উনি বিয়ে করার পরে আমি বিয়ে করব, অথচ দে আর অলরেডি ম্যারিড। এরকম কোনো কাহিনী আপনার আছে কিনা? না, এমনটা না। আসলে এই বছর হবে। মানে আপনি মানে এরকম তো না হয়ে গেছে হবে? না, হয়নি, হবে। পাত্রী কি দেখছেন? পাত্রী দেখা হয়েছে? দেখছি। আচ্ছা, পছন্দ হয়েছে দুই একটা? না, এখনো হয়নি, হবে। আচ্ছা, এখন আমার বিথির কাছে প্রশ্ন। এই আমাকে তো সুযোগ নাই। সুযোগ নাই না? আচ্ছা দাও, বলো। হে আল্লাহ। এখন মানে বিথির কাছে আমার একটা প্রশ্ন, যে তুমি অনেক ভালো, অনেক সুন্দরী একজন মানুষ আনডাউটলি, কিন্তু তারপরেও এত জায়গায় কাজ করো, কখনো প্রেমের প্রস্তাব পেয়েছো কিনা? যদি পেয়ে থাকো অবশ্যই অনেস্টলি বলতে হবে, নট ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, প্রেমের প্রস্তাব পেয়েছি তো, এখন তো বিয়েও করতে চায়। তারপর বলি আমার একটা বেবি আছে, মেয়ে আছে, বলে ওইটা সহই। মার্কেটে এখনো দাম আছে দি, এখনো দাম আছে। আর করবা আমাকে কোয়েশ্চেন? আচ্ছা, এই প্রশ্ন যারা করেছিল তাদের মধ্যে মানে অবশ্যই কাউকে না কাউকে তো মনে ধরেছে না ভাই? আমার এই যে ইন্টারভিউ নিতে নিতে আমার মন বলে কিছু নাই রানা ভাই, এই দিল পাথর হ্যায়। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই। আপনি যখন আশেপাশে থাকেন আনডাউটেডলি ইটস ফিলস ভেরি ভেরি ইজি ফর এভরিওয়ান, কারণ আপনি মানুষটাই এরকম। দর্শক যারা দেখছে সবাইকে ঈদ মোবারক, আর সেটে যারা আছেন অবশ্যই দুজনকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ দি, ভালো লাগলো? ভীষণ ভীষণ, মানে আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম। আমি শুনছিলাম একটু একটু করে যে রানা আসবে, কারণ ওকে তুমি অনেক পছন্দ করি। এবং সত্যি কথা, এটা মানে স্ক্রিনে বলার জন্য এটা রানা নিজেও জানে যে যখনই কোনো কিছু নিয়ে আমি মানে টেনশন করি বা ডিসিশন নিতে পারছি না বা কি হবে ছোটখাটো বিষয়গুলো, রানা এটা কিন্তু এরকম একটা অবস্থা, এবং তাকে এটা প্রেশার নিতে হয়, আমি বা অপর সাইড সবাই, এবং ও জানে। এই অপর সাইডটা কি কিং খান নাকি জানি না, এটা পরে জেনে নেব। আমার একটা গেমস আছে তোমার সাথে, খেলবেন কি? খেলবে কিনা? বেলুনস নিয়ে। বেলুন নিয়ে? হ্যাঁ, অফ কোর্স। ওকে, চলো সেট আপ রেডি করি। তুমি তো বুঝিয়ে গেছো যেটা তোমার ফেভারিট কাজ, বেলুন ফাটানো, ওটাই দেওয়া হয়েছে। তবে একটা টুইস্ট আছে, আমি থাকবো আর টুইস্ট থাকবে না, সেটা তো হয় না। না, তা তো ঠিক। সেটা হলো যে আমি কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন করব, আচ্ছা, যেগুলোকে তোমাকে ইন্টারেস্টিং ওয়েতে ভাবতে হবে। উত্তরগুলো খুব উইয়ার্ড ইন্টারেস্টিং হবে, আচ্ছা, এবং সেগুলো উত্তর দিতে দিতে তুমি বেলুনগুলো ফাটাবে। কত তাড়াতাড়ি ফাটাতে পারো এটার উপর ডিপেন্ড করছে যে তোমার মাথা ঠান্ডা করার জন্য ইমামি থেকে আমি অয়েল নিতে পারি কিনা। রেডি? ওকে, হ্যাঁ, ওকে, চলো স্টার্ট। নিউটন আপেল না খেয়ে চিন্তা করছিলেন কেন? ফাস্ট ফাস্ট। না, সে চিন্তা করছিল কারণ কি হচ্ছে যে আপেলটা পচা ছিল। আপেলটা পচা ছিল। ওকে, কৃষ্ণচূড়া লাল হয় কেন? কারণ কৃষ্ণ হচ্ছে কি মানুষ, আর কৃষ্ণচূড়া হচ্ছে ফুল। না, অশিক্ষিত গাছ, তাই ভুল করে ফেলেছে। জ্যোতিষী আর রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য কি? রাজনীতিবিদরা বেশি বোঝে, জ্যোতিষী একটু কম বোঝে। না, একজন হাত দেখে মিথ্যা বলে, আরেকজন হাত নেড়ে মিথ্যা বলে। কত বছর বয়সে প্রথম প্রেম করেছিলে? দেখো, প্রেম করেছি, বিয়ে করেছি। নাইস। একসাথে কয়টা প্রেম করেছো? শুধু করেছো? আমি তো রাগি বেশি, তাই হুটহাট করে মনে করি কোন কথা কোথায় লেগে যায়, ওই ভয় আর দুটো একসাথে করি না। কোন খান বেশি জনপ্রিয়, শাকিব খান নাকি জায়েদ খান? না, অফ কোর্স শাকিব খান। প্রধানমন্ত্রী হলে কি করবে? ফাটিয়ে দিচ্ছে একদম। প্রধানমন্ত্রী
দিছে কেন? আমি তো সুযোগ পেলে সব ফাটায় দিই, দেখো না, নিউজ থেকে শুরু করে এভরিথিং। দর্শক, ফাটিয়ে দিলেন অপু বিশ্বাস। পুরা ফাটাফাটি। চমৎকার ভাবে বেলুন ফাটিয়ে দিলেন অপু বিশ্বাস। হাটে হাড়ি ভেঙে যেমন দেন বেলুন ফাটিয়ে, তেমন বেলুন ফাটিয়ে দিলেন। এবার বলো কেমন লাগলো? না, ভালো লাগলো। কোনটা? মানে বেলুন ফাটানো, নাজমুল আলম রানার হাটে হাড়ি ভাঙা, আমার সাথে আড্ডা, কোনটা? এভরিথিং, সবকিছু মিলে, মানে সবকিছু মিলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অপুদি। তুমি যখন আসো, যে শুরুতেই বললাম যে আমাদের ভীষণ ভালো লাগে, আর তুমি খুব মানে থাকে না যে ইন্টারঅ্যাক্টিভ মানুষ, অ্যাক্টিভ থাকো অনেক, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করো, এন্ড সেটা সবাই আসলে খুব ভালোবাসে তোমাকে। সো ঈদের বার্তা দর্শকদের জন্য কি আছে অপু বিশ্বাসের কাছে, সেটা? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবাই সেফটি থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু কোরবানি ঈদ এবং প্রচণ্ড গরম চলছে, অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর বাংলা চলচ্চিত্রের মানুষ আমরা, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, কৃষ্টি কালচারকে ভালোবাসি, তার জন্য অবশ্যই বাংলা সিনেমা দেখবেন আর সবাই মিলে অনেক আনন্দ করবেন ঈদে। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। সালামিটা দিয়েছো। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। ইমামি 7 Oils in 1 প্রেজেন্টস তারা স্টার সিজন 2। তবে কথা দিচ্ছি, 7 দিন যেহেতু 7 জন নায়িকাকে নিয়ে আমাদের স্পেশাল এই আয়োজন, সো আগামীকালও একজন নায়িকাকে নিয়ে ফেরত আসবো। কে থাকছেন আমার সাথে সেটি দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে জিটিভির পর্দায়। ঠিক সময় চলে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। আজ পার্টিতে যাব, তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি। বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তোমার দরকার ইমামি 7 Oils in 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে। এখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে হাসো প্রাণ খুলে। চুলের যত্নে নতুন 7 Oils in 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট। চুলের যত্নে নতুন 7 Oils in 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু। চুল হবে পরিষ্কার, থাকবে পারফেক্ট।